আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জানাবো বিস্তারিত সংবাদ। রাফা ও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে র্যালি করেছে বিএনপি। র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজার গিয়ে শেষ হয়। র্যালিটি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিকে নিধনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্র থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। সরকারের মনোভাব ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের ডিগ্রি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফিলিস্তিনিদের অত্যাচারের মধ্য দিয়ে মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতাম। যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাচ্চা পুরুষের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। সমাবেশ শেষে শুরু হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে এতে অংশ নেন হাজারো মানুষ। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর, মালিবাগ ও মৌচাকের দিকে অগ্রসর হয়। স্লোগানে স্লোগানে গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানান অংশগ্রহণকারীরা। মিছিলটি মৌচাক পেরিয়ে মগবাজার ও বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গাজায় গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসের উদ্দেশ্যে এ পদযাত্রা করেন তারা। আর কাকরাইলে ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে লং মার্চ করে নিরাপদ সড়ক আন্দোলন। আমরা এই হত্যাযজ্ঞের, জেনোসাইডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অচিরে নেতানিয়াহুকে স্টপ করা হোক। সারা বিশ্বকে, সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো। সমাধান অবশ্যই হতে হবে, দুইটা রাষ্ট্রই যেন ঠিক মতো সেখানে বসবাস করতে পারে। তার জন্য দ্বিরাষ্ট্রের যে ব্যবস্থার মাধ্যমে যে রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেখানে করা হয়েছে, সেটাকে ইসরায়েল মেনে নিতে হবে। ফিলিস্তিনের গাজায় বিমান হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। এই হামলায় নিখোঁজ রয়েছে অন্তত 80 জন। দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। হত্যা করছে নিষ্পাপ শিশু, নারী সহ বেসামরিক নাগরিকদের। মুহুর্মুহু হামলার পাশাপাশি বন্ধ করে দিয়েছে বিদেশি খাদ্য সহায়তার পথও। তাদের এই কাজে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। আর এসব দেখে দু একটা হুঙ্কার দিয়েই দাঁড় সারছে মুসলিম বিশ্ব। বিস্তারিত রাগিব হাসানের রিপোর্টে।
কতটা নির্লজ্জ বিশ্ব হলে এভাবে নিশ্চুপ থাকতে পারে, এভাবে চোখের সামনে হাজার হাজার শিশুর লাশ দেখতে পারে, পৃথিবীর মানচিত্র থেকে একটি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার জন্য চোখ বুজে থাকতে পারে। কোনো বাবা তার সন্তানের অথবা ভাই বোনের মৃতদেহকে আঁকড়ে রাখার চেষ্টায় বিভোর। এসব দেখেও গলছে না বিশ্ব মোড়লদের মন। বিশ্ব রাজনীতির ছোবলে এক এক করে ঝরে পড়ছে হাস্যোজ্জ্বল এই শিশুরা। তবুও নিশ্চুপ মুসলিম বিশ্ব। এক দুবার হাকডাক দিয়েই দায় সারছেন তারা। এমন অবস্থায় কিছুটা আশার আলো দেখালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সামরিকভাবে আশ্রয় দিতে তার দেশ প্রস্তুত বলে জানান তিনি। কিভাবে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায় তা নিয়ে ফিলিস্তিন ও অন্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনার জন্য তার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন তিনি। ইতোমধ্যে গুগলের মানচিত্র থেকে সরিয়ে ফেলা হয়েছে ফিলিস্তিনকে। দেশটিতে শুধু অস্ত্রের ঝনঝনানিই চলছে না, সেখানে সৃষ্টি করা হয়েছে খাদ্যের সংকটও। আর বিশ্বের সকল তথ্য প্রযুক্তি দাঁড় করানো হয়েছে ফিলিস্তিনিদের বিপক্ষে। বিশ্ব নেতাদের মতো নিশ্চুপ বিশ্ব মিডিয়াও। তারা যেন ফিলিস্তিনি নিহতের সংখ্যা গুণেই ক্ষান্ত। বিবিসি, সিএনএন, রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের মতো মিডিয়াগুলো অনেকটাই এড়িয়ে যাচ্ছে এ খবর। 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলো। তবে নিখোঁজ অনেকের পরিণতি এখনও জানা না যাওয়ায় সংখ্যা বাড়তে পারে আরও অনেক। রাকিব হাসান, RTV। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজ পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশেপাশে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে 60 কাঠার প্লটগুলো বরাদ্দ দেয় রাজুক। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত 12 জানুয়ারি মামলা করে দুদক। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ হওয়া মামলায় সম্প্রতি শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আগামী 4-5-2025 তারিখে তাদের এই ওয়ারেন্ট তামিল হওয়ার রিপোর্ট আসার জন্য তারিখ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, রাজুক আইনে দ্বিতীয় দফায় প্লট নেয়ার সুযোগ না থাকলেও শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পুতুলের নামে প্লট বরাদ্দ করেছেন। রাজুকের যে বিধি বহির্ভূত বিধানগুলো রয়েছে, সেই সমস্ত বিধি বহির্ভূতভাবে তারা কাজ করেছে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদ পদবি ব্যবহার করে এবং তার পদ পদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছে এই মামলায়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট 6 মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। দীপন দেওয়ান, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে
ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে ৩৩৯টি অভিযোগে এ পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করেন, বিগত সরকারের সুবিধাভোগীরা টাকা দিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে। বিস্তারিত সাদিয়া কারেজের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত হাসিনা সরকারের এমপি, মন্ত্রী ও নেতাদের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সুবিচার নিশ্চিতে আইনের বেশ কিছু ধারায়ও সংশোধনী আনা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে নাম পাঠানো হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। মামলা হয়েছে 22টি। আসামি 141 জন, তাদের মধ্যে শেখ হাসিনা সহ 87 জন পলাতক আর গ্রেপ্তার আছেন 54 জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, পুলিশ ও সেনা কর্মকর্তা। হেলিকপ্টারের চার্টার, এপিসি কোথায় কে কি ব্যবহার করছে, গোলা বারুদের হিসাব, আহত নিহতদের শরীরে যেসব বুলেট পাওয়া গেছে সেগুলো বুলেট উদ্ধার করে সেগুলোর ফরেন্সিক করা, এই বুলেট এই বাহিনীর কিনা অন্য বাহিনীর। এরপরে এই যে বিস্তৃত জিনিস, এগুলোকে একসাথে করে আপনাকে রিপোর্টটা দিতে হবে, তাহলে তো 2 দিনের মাথায় আপনার ট্রায়াল প্রসেসকে ডিফেন্স পক্ষ সে ডিস্ট্রয় করে দিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেপ্তারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমতি লাগবে না। গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের বিচার সুনির্দিষ্ট আইনি কাঠামোই করার কথা জানায় প্রসিকিউশন টিম। রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সংস্থাটি। কি করতে হবে বিজ্ঞ আদালত এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন, সে অনুযায়ী আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য পুলিশও তারা এই বিষয়ে আইনানুগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। এদিকে প্রায় 600 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 310 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ক্ষমতায় থাকুক আর না থাকুক, দেশ ও মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মানিকগঞ্জের হেলিকপ্টার উদ্ভাবক জুলহাসের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় তিনি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সালাউদ্দিন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে, সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় ১৫০০ আগ্নেয়াস্ত্র ও ২.৫ লাখেরও বেশি গোলা বারুদ এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপকর্মে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অস্ত্রের ৭৬ ভাগ উদ্ধার করা হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, নির্বাচনের আগে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। দীপন দেওয়ানের আরও একটি রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাজধানী সহ সারা দেশে ৪৬০টি থানায় হামলার ঘটনা ঘটে। নানান স্থাপনা থেকে লুট হয় ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ৬,৫১,৮২৬ রাউন্ড।
গত বছরের 30 নভেম্বর মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শাহিদার কথিত বন্ধু তন্ময় জানিয়েছিল ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করেন তিনি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 9 এপ্রিল পর্যন্ত 4373টি আগ্নেয়াস্ত্র ও 3,88,456 রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এখনো 1,377টি আগ্নেয়াস্ত্র ও 2,63,370 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা যায়নি। অপরাধী না, যে কারো হাতে গেলে আসলে এটি মানে অপব্যবহার হবে, সেজন্য এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে আমরা দেখছি। এই উদ্ধার অভিযানটি এটি চলমান রয়েছে। যতদিন পর্যন্ত না আমরা এই আমাদের অস্ত্রগুলো উদ্ধার করতে না পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অস্ত্রের জন্য আমাদের এই যে বিশেষ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং থাকবে। এটি 9 এপ্রিল পর্যন্ত আমরা মোট 4373টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। লুট হওয়া অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব না দিলে জননিরাপত্তা, সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি আমরা আশঙ্কা করছি এই অস্ত্রগুলোর প্রয়োগ বেড়ে যেতে পারে। সেজন্য রাষ্ট্রকে এই ব্যাপারে খুব সচেতন হতে হবে। রাষ্ট্র তার মেকানিজম দিয়ে বের করতে হবে অস্ত্র কার কাছে আছে। যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা সম্ভব হবে তত রাষ্ট্র নিরাপত্তার মধ্যে আসবে। এর বাইরেও থ্রেট থাকবে, কিন্তু সেই থ্রেট আর এই থ্রেট একই জিনিস না। আগ্নেয়াস্ত্র যদি বাইরে থাকে সেটি ভুল মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকাটা ভয়াবহ রকম ডেঞ্জার। এদিকে গত বছরের 7 আগস্ট গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক জঙ্গিদের মধ্যে 27 জনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। দীপন দেওয়ান, RTV, ঢাকা। সারা দেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 19,28,281 জন। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রথম দিনের শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রুদ্র রফিককে সাথে নিয়ে আতিকা রহমানের রিপোর্ট। শিক্ষার্থীদের একটি ছোট অংশ এবার এসএসসি পরীক্ষা আরও পেছানো এবং বাতিলের দাবি করলেও শেষ পর্যন্ত অনড় থাকে সরকার। বৃহস্পতিবার প্রথম দিনে কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীরা জানান 2 মাস অতিরিক্ত সময় পেয়ে তাদের প্রস্তুতি ভালো হয়েছে। পরীক্ষা বাতিল না করায় সরকারকে ধন্যবাদও জানান তারা। পরীক্ষা নিয়ে আমাদের রেজাল্টটা দেওয়া ভালো, কেননা এর মধ্যে অনেক শিক্ষার্থীর মেধা যাচাই করা যায়। পরীক্ষায় কোনো ভয় নাই, আমি ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নিয়েছি। অতিরিক্ত পাতে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করি আমরা ভালো পরীক্ষা দিব। পরীক্ষার প্রিপারেশন ভালো আছে, কিন্তু পরীক্ষার মধ্যে এমনি একটু ভয় লাগবেই। প্রায় সব পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। রাজধানীতে কেন্দ্রে পৌঁছাতে যানজটের অভিযোগ করলেও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। রাস্তার যানজট, রাস্তায় পুলিশে কাজ করে না, অনেক গার্ডিয়ান নাইমা কাজ করতেছে। মোটামুটি শান্তশিষ্ট পরিবেশ আছে। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো থাকে সেগুলোর দিকে একটু কঠোর দৃষ্টি যেন দেয়। যেহেতু এবার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, সেহেতু আমরা আশা করছি যে প্রশ্ন থেকে নিয়ে সব ধরনের ব্যবস্থাই খুব নীতি মেনে করা হবে। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি জানান, প্রশ্ন ফাঁস ও সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। এসএসসি পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। 15 থেকে 22 মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 1 লাখ। আতিকা রহমান, RTV, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটানোর চেষ্টা করা হবে। এদিকে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলকে তুচ্ছ ঘটনা বলে উল্লেখ করেছেন মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদও। রাজধানীতে আলাদা 2 অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে।
2020 সালের 29 জুন থেকে ভারতীয় স্থলশুল্ক স্টেশন ব্যবহার করে ভুটান, নেপাল ও মিয়ানমারে স্বল্প খরচে পণ্য আমদানি রপ্তানি করে আসছিল বাংলাদেশ। বুধবার হুট করেই ভারত এই সুবিধা বাতিল করায় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে। দিল্লির এমন সিদ্ধান্তে বাংলাদেশের সমস্যা হবে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করবেন। রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির নানা পদক্ষেপ নেওয়া যাবে বলে মনে করেন উপদেষ্টা। আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। এদিকে বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আয়োজিত এক আলোচনা সভায় মালদ্বীপের হাই কমিশনার ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে আঞ্চলিক কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন। মালদ্বীপের ট্রান্সশিপমেন্ট শ্রীলঙ্কার সঙ্গে হয়ে থাকে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারে আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়বে না। এটা খুবই ছোট একটি বিষয়। 30 এপ্রিল মালদ্বীপে অবৈধ প্রবাসীদের বায়োমেট্রিক তালিকাভুক্তির কাজ শেষ হলে প্রবাসী শ্রমিকরা নানা সুযোগ সুবিধা পাবে বলে জানান হাই কমিশনার। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। পৃথিবীর অন্য কোনো দেশ ভারতের চেয়ে বেশি বাংলাদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে নিউজ 18 আয়োজিত ভারত সামিটে অংশ নিয়ে তিনি এই কথা জানান। এছাড়া বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারতের পক্ষ হতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। Our relationship with Bangladesh, for historical reasons, is a very unique relationship. আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি এসেছে তা হলো ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর। এটি মূলত জনগণের সঙ্গে জনগণের সংযোগ। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জিন্নাতের স্বামী নানামুখী প্রতারক আশরাফুজ্জামান ওরফে মিনহাজ বর্তমানে দেশদ্রোহী, সন্ত্রাসী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতারণা মামলায় কারাগারে আছেন। সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতের ক্ষমতা ব্যবহার করে মিনহাজ আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করে নানা অপকর্ম করত। স্বামী স্ত্রীর এসব অপকর্ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করেছিল RTV। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণ করা 6 নারী সহ 33 জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপনের আস্তানায় 16টি নৌকা সহ 33 জন জেলেকে জিম্মি করে রেখেছে এমন খবরে অভিযান চালানো হয়। পরে সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী থেকে 16টি বোট সহ তাদের উদ্ধার করা হয়। গত 9 এপ্রিল জেলেদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। প্রবেশ করি মাছ কাঁকড়া ধরার জন্য, এরপরে একদল ডাকাত আমাদেরকে আটকাই খালের ভিতরে রাখে। তো বুড়ি রয়েছে পরে দেখি আমরা বাইরে বেরোছি, কোস্টগার্ডের বোট গেছে বলে এরাই থেকে আমাকে উদ্ধার করি। সকাল 11টাতে সন্ধ্যা 7টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অপহরণকৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়।
বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক কভার্ড ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পুটিয়া এলাকায় চাউল বোঝাই ট্রাক ও কভার্ড ভ্যানের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কভার্ড ভ্যানের চালক বেলাল হোসেন ও ট্রাকের হেল্পার ইয়াকুব। গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বেবি বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। যশোরের সদরের চূড়ামনকাঠি বাজারে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী উর্মি নিহত হয়েছে। একই জেলার চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিশু ইভা খাতুনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে শিশুটির মা, বাবা ও মামা। কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলী নামের এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে শহরের থানাপাড়া জিকে বালির ঘাট এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় সুরমানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, চুরি মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিম সহ বেশ কয়েকজন সুরমানকে নির্যাতন করে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই খায়রুজ্জামান জানান, নিহত সুরমানের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নেত্রকোনার মদনে আজিজুল ইসলাম ও রিমা আক্তার নামে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বাঁশরী কান্দা পাড়ার নিজ বাড়ির পেছন থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ব্যাংকিং খাতে গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতে সিটি ব্যাংক নিয়ে এলো দেশের প্রথম মেটাল ক্রেডিট কার্ড। সকালে রাজধানীর একটি হোটেলে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড নামে নতুন ক্রেডিট কার্ডের আত্মপ্রকাশ করে। ক্রেডিট কার্ড সেবায় এটি একটি নতুন সংযোজন এবং গ্রাহকদের ভ্রমণ ও জীবনধারায় বিশেষ সুবিধা দিবে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার। আমেরিকান এক্সপ্রেসের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট দিব্যা জৈন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশরুর আরফিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার বিজনেস ডেভেলপমেন্টের প্রধান নাহিয়ান রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সম্মেলনের সমাপনীতে তিনি এসব কথা জানান। একই অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি, জামায়াত ও এনসিপির সদস্যরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি লাউঞ্জে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান। আমাদের যত পার্টনার আছে এবং আমাদের যত প্রাইভেট সেক্টর আছে ওদেরকেও আসলে আমরা এখানে মোবিলাইজ করার চেষ্টা করেছি। এ সময় তিনি দাবি করেন বিজনেস সামিট সফল হয়েছে। একই সাথে বিনিয়োগ খাতকে চিহ্নিত করা হবে। বিনিয়োগকারীদের তালিকা করে 1.5 থেকে 2 বছরের মধ্যে বিনিয়োগ নিয়ে আসতে রোড ম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। নাহিয়ান রহমান বলেন বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা, অ্যাক্সেস টু রিসোর্স ও দুর্নীতি চ্যালেঞ্জ সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন। এর মধ্যে যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে তা দূর করার চেষ্টা চলছে। একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি। এনবিআর এর ব্যাপারে আপনি যেটা বললেন, আমাদের তো এখন গ্রিন চ্যানেল বা আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করেছি, আমাদের সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে। সুতরাং এনবিআর এর পক্ষ থেকে আসলে এই জিনিসপত্রগুলো আরো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এটা চেষ্টা চলছে। চতুর্থ দিনে বিনিয়োগকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি ও জামায়াতের আলাদা প্রতিনিধি দল। এছাড়া ঢাকায় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এনসিপি। 2035 সালের বাংলাদেশের ভিশন কেমন হবে সেটি তুলে ধরা হয় এনসিপির পক্ষ থেকে। বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।